সম্মানিত দর্শক, আন্তরিক শুভেচ্ছা ও সুস্বাগতম জানাচ্ছি আপনাদের সবাইকে। বাংলাদেশের সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট নানান পরিবর্তন, চ্যালেঞ্জ, সম্ভাবনার মধ্য দিয়ে যাচ্ছে। দেশের জনগণের প্রত্যাশা ও নীতি নির্ধারকদের কার্যকর ভূমিকা, ভবিষ্যতের কৌশলগত দিক নির্দেশনা, এই সবকিছু নিয়ে আজকে আমাদের পর্যালোচনা ও আলোচনা। আজকে আমাদের অনুষ্ঠানে ধন্যবাদ। ঈদ মুবারক। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। আপনারা ভালো তো সবাই? জি স্যার, ভালো আছি। স্যার, প্রথমে আপনার কাছে যেটা জানতে চাইবো সেটা হচ্ছে ঈদ তো প্রায় শেষ। আহ, আহ, সরাসরি যদি জানতে চাই যে রাজনীতি কোন দিকে যাচ্ছে। ধন্যবাদ। আমি আপনাদের মাধ্যমে আমাদের দর্শক শ্রোতা সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মুবারক। এবং আপনাদের সেই টেলিভিশন তারা এর সাথে সংশ্লিষ্ট যারা সবাইকে আমার ধন্যবাদ এবং ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ পর্ব তো প্রায় শেষ দিকে। আর রাজনীতি তো সার্বক্ষণিক একটা বিষয়। এখন রাজনৈতিক কোন দিকে সেটা যে আপনি বললেন, আমরা দীর্ঘদিন এই বাংলাদেশের মানুষ একটি স্বৈরাচারী সরকারের কবলে ছিল, যে সরকার মানুষের ভোটাধিকারকে অগ্রাহ্য করেছিল এবং এই যে আমাদের নির্বাচন প্রক্রিয়াকে ধ্বংস করেছিল এই দীর্ঘদিনে। তো মানুষের এই যে ক্ষোভ, এই ক্ষোভের বিস্ফোরণ ঘটে যখন জুলাই আগস্টে ছাত্ররা তাদের বৈষম্য বিরোধী আন্দোলনে নামে। মূলত কোটা বিরোধী আন্দোলনে নেমে সেটা বৈষম্য বিরোধী আন্দোলনে পর্যবেসিত হয়। পরবর্তীতে সকল রাজনৈতিক দল যারা আন্দোলনে ছিল দীর্ঘদিন, তাদের সমন্বয়ে ছাত্র জনতা এই সরকারকে উৎখাত করে এবং উৎখাত করার মাধ্যমে মানুষের মনে একটা আকাঙ্ক্ষার সৃষ্টি হয় যে দেশটা এখন ভালোভাবে চলবে এবং এই স্বৈরাচারী সরকার যেসব প্রতিষ্ঠানকে ধ্বংস করে গিয়েছেন, এই প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় সংস্কার শেষে একটি নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টির মাধ্যমে জনগণকে তার ম্যান্ডেট প্রদান করার একটা সুযোগ সৃষ্টি করে দেবেন। সেই আশায় এই দেশের জনগণ আছে। আমরাও বিএনপির পক্ষ থেকে আশা করি প্রয়োজনীয় সংস্কারগুলো যেগুলা একান্ত করার জন্য খুবই প্রয়োজন, সেগুলো সম্পন্ন করে এবং একটা নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে নির্বাচনী সংস্কারগুলা সম্পন্ন করে দেশে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করুক, সেইটাই এখন মানুষের আকাঙ্ক্ষা। আমরা আশা করি যে প্রয়োজনীয় সংস্কারগুলো সম্পন্নের মাধ্যমে দেশকে একটি সঠিক পথে চলার সুযোগ সৃষ্টি করে দেওয়া হবে এবং মানুষকে তার নিজের মতামত প্রকাশ করার যে পরিবেশ, সেইটা এই সরকার করে একটা নির্বাচনের ব্যবস্থা করবেন। কিন্তু আমাদের স্যার, মনে হয় মানুষের এইটা আকাঙ্ক্ষা। মানে জি বল। গত ঈদের জামাতে প্রধান উপদেষ্টা নামাজে সময় মুসল্লিরা অনুরোধ করে বলে যে স্যার আপনি আরো 5 বছর থাকুন। তারপর সামাজিক যোগাযোগ যোগাযোগ মাধ্যমে একটি আওয়াজ ওঠে যে মাননীয় প্রধান উপদেষ্টা যেন 5 বছর থাকেন। এই ব্যাপারে আপনি কি বলবেন? এসেছে, এটা কিন্তু বিপ্লবী সরকার না। বিপ্লবী সরকার হতে গেলে বিপ্লবী সংগঠনের দরকার পড়ে, বিপ্লবী দল এবং বিপ্লবী নেতার দরকার হয়। আপনি লেনিন, মাও সেতুং, ফিদেল কাস্ট্রো
অথবা আয়াতুল্লাহ খুমেনি যাদেরই বলবেন, তাদের বিপ্লবী কিন্তু দর্শক আমরা তখন এই সরকার একটা দীর্ঘমেয়াদী ক্ষমতা থাকার যদি কল্পনা করে, আর জাতি যদি অসহিষ্ণু এখন একটি গণঅভ্যুত্থানের মাধ্যমে যে সরকার আসছেন, অনির্বাচিত সরকার, তাকে তো অনির্দিষ্ট কাল অথবা দীর্ঘকাল ক্ষমতায় রাখার মাধ্যমে একটা ঝুঁকির বিষয় থেকে যায় কিন্তু সবসময়। কারণ তার নিজস্ব কিন্তু সব দিকে হ্যান্ডস নাই। তাকে ডিপেন্ড করতে হবে তখন আমলা এবং প্রশাসনিক কর্মকর্তাদের উপর। রাজনৈতিক তার নিজস্ব কোনো উইল অথবা নিজস্ব কোনো শক্তিবিদ সমগ্র দেশব্যাপী থাকবে না। ঈদের নামাজে যারা দেখা করেছিলেন, না হয় ১০০, ২০০, ৫০০, ১০০০, ২০০০, সেটা তো বাংলাদেশের জনগণ না। তাহলে বাংলাদেশের ব্যাপক জনগণের একটা সমর্থনের মাধ্যমে একটা সরকারই কিন্তু আসতে হবে। আর ওনাদেরকে একটি নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন, সুষ্ঠু নির্বাচনের জন্য সেই সময়টুকু দিতে হবে। এটা আমি মনে করি আরকি। এটাই মানুষের আকাঙ্ক্ষা। হ্যাঁ, কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে ডিসেম্বর থেকে আগামী জুনের মধ্যে নির্বাচন হবে। এটা আমার প্রশ্নটা হচ্ছে যে যেই তিনি বলেছেন যে গণভোট হবে, গণভোট যদি গণভোটের আয়োজন করা হয় তাহলে আপনাদের দলের করণীয় কি হবে? তিনি গণভোট হবে এই কথাটা স্পষ্ট কোথাও বলেছেন আমার অবশ্য নজরে পড়ে নাই। উনি বলেছেন, উনি আগে বলেছিলেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার ওনার ইচ্ছা, এবং যদি রাজনৈতিক দলগুলো মনে করে যে ব্যাপক সংস্কার না করেই নির্বাচনে যেতে চায় তাহলে ডিসেম্বরের মধ্যে সম্ভব। আর যদি আরো বেশি ব্যাপক সংস্কারের প্রয়োজন পড়ে তাহলে সেটা আগামী জুন জুলাই পর্যন্ত যেতে পারে। এখন বলছেন উনি ডিসেম্বর টু জুনের মধ্যে। এটা উনার একটা ক্যালকুলেশন। কিন্তু আমরা মনে করি এই দীর্ঘসূত্রিতা যদি মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে, সেটা দেশের জন্য মঙ্গল বয়ে আনবে করে আমরা মনে করি না। তাই আমরা মনে করি যে যত শীঘ্রই সম্ভব প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে, সংস্কার কমিটি যে কয়গুলো করা হয়েছে তারা তো রিপোর্ট অলমোস্ট সবাই দিয়ে দিয়েছে। শুধু হেলথের এটা ১৫ তারিখ ডেট নিয়েছে জানি, এই এপ্রিলে। তো যখন জমা দিয়ে দিয়েছে, এগুলো নিয়ে আলোচনা পর্যালোচনা করে একটা স্ট্রিমলাইন করে যেগুলা গ্রহণযোগ্য সকলের কাছে, সেইগুলা যত তাড়াতাড়ি পারা যায় বাস্তবায়ন করে, বাকিগুলা সবগুলার একটা কমিটমেন্ট অন্যান্য সকল রাজনৈতিক দলের মধ্যে থেকে নিয়ে, যারা আন্দোলন সংগ্রামে ছিল, যারা এই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলেন, তাদের সম্মতি সাপেক্ষে নির্বাচন দিলে পারে। আর দ্বিতীয়ত হলো আহ শেখ হাসিনা কিন্তু সংবিধান থেকে গণভোটের যে একটা প্রভিশন ছিল সেটাকে কিন্তু অলরেডি উজ্জ করে দিয়েছে, বাতিল করেছে। তাহলে এখন সরাসরি গণভোটটা কিসের উপর হবে? এখন গণভোট হতে গেলেও তো একটা একটা আইন সংশোধনের বিষয় হয়ে গেছে। গণভোট আমাদের বিএনপির দফাতেও দেখবেন আছে, গণভোটের আছে। গণভোট কখন নেওয়া হবে, কি বিষয়ে নেওয়া হবে, সেটা ডিটেইলিং পরে আলোচনা করা যেতে পারে। আমাদের ৩১ দফাতে গণভোট আবার সংবিধানে পুনরায় প্রতিস্থাপনের জন্য বলা আছে। এখন উনি কিসের উপর গণভোট নেবেন, এটা তো জি স্যার, অসংখ্য ধন্যবাদ। জি, জি স্যার। অসংখ্য ধন্যবাদ আপনাকে। গুরুত্বপূর্ণ কথা বলেছেন। এদিকে আপনারা স্থানীয় সরকার নির্বাচন এই মুহূর্তে চান না, কিন্তু হচ্ছে ছাত্রদের যে দল, নতুন দল এনসিপি, তারা বলছে যে আপনাদের মানে আপনারা ওরা হচ্ছে যে স্থানীয় নির্বাচনটা চাচ্ছে, মানে পক্ষে।
মানে আপনারা হচ্ছেন বিপক্ষে। এই স্থানীয় নির্বাচনের দাবিটা পরোক্ষভাবে মানে কিভাবে দেখছেন আপনি? স্থানীয় সরকার নির্বাচন এটা তো রাষ্ট্র পরিচালনার জন্য কোনো ম্যান্ডেট না, এবং এটা তো একটা এই যে এখন সংস্কার কমিটিগুলো হচ্ছে, তাদের যে রিকমেন্ডেশন গুলো আসবে সেগুলা সবাই আলোচনা করে গ্রহণ করার পর এটা তো পাস করতে হবে সংসদে। এবং আগামী স্থানীয় সরকার নির্বাচনটা কি পদ্ধতিতে হবে, এটা কি দলীয় ভিত্তিতে হবে যেটা শেখ হাসিনা করেছিলেন, নাকি অদলীয় ভিত্তিতে হবে, স্থানীয় সরকার কোন কোন পর্যায়ে কিভাবে নির্বাচন হবে, সেগুলো সব ডিসাইড করবে তো সংসদ। কিন্তু তাহলে স্যার সংসদকে তো আগে আসতে হবে, কিন্তু সংসদ স্যার আসার পর স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে। এখন যদি কেউ নিজের দল গোছানোর জন্য, কারো নিজের এজেন্ডা বাস্তবায়নের জন্য সে যদি কোনো পরিকল্পনা করে অথবা দাবি উত্থাপন করে, সেটা সকলে মিলে বিবেচনা করতে হবে যেটা কতটুকু যৌক্তিক। স্যার আওয়ামী লীগ আমলে নির্বাচন যদি অবৈধ হয় তাহলে একই নির্বাচনের ফলাফল অনুযায়ী মেয়র পদে বিজয়ী হয়ে এখন পদে বসছে, মানে বহাল হচ্ছে। বিষয়টি কিভাবে দেখছেন? মানে সম্ভবত আরেকটি প্রশ্ন আসে যে যে আদালতের রায়ে যদি আগের নির্বাচন, অর্থাৎ যে নির্বাচনের মেয়াদ অলরেডি শেষ হয়ে গেছে, সেই নির্বাচনের ফলাফল ঘোষণা করে যদি মেয়র পদে আসীন হয়ে যায়, তাহলে 2018 সালের জাতীয় নির্বাচন আপনাদের দলের তাহলে 2018 সালের নির্বাচনে আপনাদের দলের মানে যে স্থান দ্বিতীয় স্থান অধিকার করেছিল, মানে তাহলে তো এখন সেই নির্বাচনকে মানে বৈধতা দিয়ে এখন আপনারা বিজয়ী ঘোষণা করে একটা সংসদ গঠন করলেই তো পারেন। দেখেন, এই বিষয়টা কিন্তু আদালতের বিষয়, তাই না? আদালত কোন যুক্তিতে কি কারণে তাদেরকে মানে নির্বাচিত ঘোষণা করছেন এবং কি কিভাবে ও কোন যুক্তিতে, সেটা কি আমি বলতে পারবো অথবা আপনি বলতে পারবেন? সেটা আদালতের এখতিয়ার। এটা আদালত হয়তো এক্সপ্লেন করতে পারে যে কেন কিভাবে করছে। আমরা মনে করি যে যেখানে তাদেরকে আহ পরাজিত ঘোষণা করার পর তারা আইনগতভাবে আইনি সহায়তার তারা শরণাপন্ন হয়েছেন এবং আইন তাদেরকে বহাল করেছে। অতএব এইটার সাথে ওই 18 সালের সংসদ নির্বাচনে যারা নির্বাচিত মানে হতে পারেন নাই, দ্বিতীয় স্থানে গেছেন, তারা তো আদালতে যান নাই অথবা নির্বাচন ট্রাইব্যুনালও যান নাই। এইটার সাথে এখানে তো একটু ডিফারেন্স হয়ে গেছে, এটা আদালতের এখতিয়ার। অসংখ্য ধন্যবাদ। ইদানিং এনসিপির অনেক নেতারা চাঁদাবাজি, দখল, মারামারি সহ বিভিন্ন ধরনের অভিযোগ দিচ্ছে বিএনপির বিরুদ্ধে। এমনকি বলেছে যে দলের প্রতি বিএনপির নিয়ন্ত্রণ নেই। এই অভিযোগকে আপনি কিভাবে ব্যাখ্যা করেন? দলের প্রতি বিএনপির যদি নিয়ন্ত্রণ না থেকে থাকে, এটা একটা বিশাল বড় দল বিএনপি, বাংলাদেশের সর্ববৃহৎ দল, সেটা এখনো কিভাবে কার্যকর রয়ে গেছে? অবশ্যই নিয়ন্ত্রণ আছে, তবে আমরা বলবো যে আমাদের এই সোসাইটিতে, এই সমাজ ব্যবস্থায় আমাদের দলের সবাই যে একদম মানে ধোয়া তুলসী পাতা অথবা ফেরেশতা হতো না। কেউ কেউ হয়তো হবে না। তো আমরা এত বিশাল দল, আপনি সব জায়গায় যদি খোঁজ নেন দেখবেন ওরকম কোনো উচ্ছৃঙ্খলতা অথবা ইয়ে করছে না। আর নতুন রাজনৈতিক দলটায় যে প্রস্তাব দিয়েছেন ওনাদের সম্বন্ধে তো অনেক অভিযোগ আসছে, আমরা মিডিয়াতে দেখছি। ওনারা এত টাকা খরচ করে কিভাবে ইফতার পার্টি করেন, ওনারা এত টাকা খরচ করে গাড়ির সেই বহর নিয়ে কিভাবে আহ বিচরণ করেন, হেলিকপ্টারে চড়ে আহ বিভিন্ন জায়গায় ওনারা মাগুরা না কোথায় যে গিয়েছেন।
দুঃখিত দর্শক, আসলে স্যারের বারবার ফোন কিন্তু সব সময় তার নেতৃবৃন্দ সবসময় বলতো যে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হলে তাদের 5 লাখ 7 লাখ লোককে হত্যা করা হবে। কিন্তু এই গণঅভ্যুত্থানের পরপর আমাদের নেতা জনাব তারেক রহমানের ঘোষণা এবং আমাদের নেতৃবৃন্দের সচেতনতার কারণে আপনি দেখেন বাংলাদেশে কতজন মানুষ হত্যা হয়েছে এবং কতটুকু বাড়িঘর পোড়ানো, লুটতরাজ ইত্যাদি হয়েছে। এতগুলা লোকের শহীদ হয়েছে, এতগুলা লোক আহত হয়েছেন, কিন্তু মানুষ কিন্তু ধৈর্য সহকারে এই সময়টা পার করেছে। এখনো আমরা মনে করি যে আমাদের গুটি কয়েক কেউ যদি মানে বিপথে যেয়ে থাকে, আমরা তার ব্যাপারে ব্যবস্থা নেব এবং আমরা মনে করি ওইরকম ব্যাপকভাবে কোনো কিছুই হচ্ছে না এবং আমরা আশা করি অন্যান্য দল এগুলো করবে না। কেউ আমাদের বিরুদ্ধে অপপ্রচার করছেন, কারণ মনে করছেন যে এখন আপকামিং পাওয়ার কন্টেস্টিং দল বিএনপি, এই হিসাবে বিএনপিকে রাজনৈতিকভাবে ওনারা হেয় করার জন্য অনেকেই এই সুযোগটা নেওয়ার চেষ্টা করছেন। আমরা সচেষ্ট আছি এই এরকম কর্মকাণ্ড যেন একটা না ঘটে, এই ব্যাপারে আমরা সচেষ্ট আছি। জি স্যার, অসংখ্য ধন্যবাদ। স্যার, আরেকটি প্রশ্ন, সেটি হচ্ছে যে এনসিপির নেতা নাহিদ ইসলাম যখন উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করলেন, তখন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি অফিসিয়ালি সংবাদ সম্মেলনে নাহিদকে বলেছিলেন যে পরবর্তী প্রধানমন্ত্রী। প্রেস সেক্রেটারির যে এই অফিসিয়াল এই বক্তব্যকে আপনি কিভাবে বিবেচনা করেন? নিশ্চয়ই এটা ঠিক হয় নাই। এটা ওই চেয়ার থেকে ওইখান থেকে এটা বলাটা, এটা আমরা যেটা শুনেছি যে 70-এর নির্বাচনের পরে ইয়াহিয়া খান ও শেখ মুজিবুরে পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী হিসাবে উনি ঘোষণা করেছিলেন, উল্লেখ করেছিলেন। বাস্তবে কিন্তু সেটা ঘটেনি। তো এখন উনি এই লেভেল থেকে কেন এটা এরকম উক্তি করলেন, ওনার কোনো দূরভিসন্ধি আছে কিনা, এটা ওনাকেই প্রেসে এক্সপ্লেন করা আমার মনে হয় প্রয়োজন। ধন্যবাদ স্যার। স্যার, আরেকটি প্রশ্ন হচ্ছে যে মাননীয় প্রধান উপদেষ্টা বিদেশের একটি গণমাধ্যমকে বলেছিল যে ছাত্রদের যে নতুন দল, সেই দলকে তিনি গঠন করতে উৎসাহিত করেছেন এবং দলও গঠন হয়েছে। বর্তমান অবস্থায় আগামী নির্বাচন কতটুকু নিরপেক্ষ হবে বলে আপনি মনে করেন? এই ব্যাপারে আমরা সচেতন জনগণ, মিডিয়া এবং সকলেরই দৃষ্টি আকর্ষণ করছি। উনি যদিও যুবকদের, ছাত্রদেরকে উৎসাহিত করেন, সেটা ভালো জিনিস, আমাদের যুব শক্তিকে উৎসাহিত করা, কিন্তু উনি যদি এই একটা নতুন দলকে, একটা বিশেষ দলকে প্যাট্রন করেন, সেটা তো অবশ্যই ওনার জন্য সমীচীন হবে না, উচিত হবে না। সেই জন্যই বলছি, যদি সময় যত বেশি যাবে দেখা যাবে হয়তো ক্ষমতাসীন অনেক জায়গা থেকে অনেকেই এই নতুন দল যে প্রক্রিয়া এবং নতুন দলের যে যারা নতুন দল করছেন তাদের যেমন নাহিদ ইসলাম মানে ইস্তফা দিয়ে আসছেন, আবার ওনাদেরই সেই বন্ধু বান্ধব সরকারে আছেন। তা সরকারে একটা অংশ আছেন বাইরে, এবং ওনারা যদি কালক্ষেপণ করেন তখন তো মানুষের মধ্যে সন্দেহের উদ্রেক হবে। এবং ওই যেটা বললেন আপনি, প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি যেটা বলে ফেলছেন, প্রধান উপদেষ্টা যেটা বলছেন, সেটা মানুষের মোহ এক সময় যদি মোহভঙ্গ ঘটে তখন তো দেশের জন্য এটা ভালো হবে না। তাই প্রয়োজনীয় যে সংস্কার, একটা নিরপেক্ষ নির্বাচনের জন্য যা দরকার, অথবা অন্যান্য কয়েকটা সেক্টরে, ইকোনমিক সেক্টর অথবা আইন এবং বিচার ব্যবস্থার বিষয়গুলা, এইগুলা যত দ্রুত পারা যায় একটা সংস্কারে এনে তাড়াতাড়ি জনগণের ম্যান্ডেট নিয়ে একটা নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করাটাই খুবই জরুরি। আর না হয় কিন্তু বিভিন্ন ধরনের বিভ্রান্তির সুযোগ থেকে যায়। এটা আমরা মানুষকে ক্লিয়ার করে বলতে চাই। আমরা উই আর নট হাঙ্গার ফর
পাওয়ার, বিষয়টা জনগণের উপর। জনগণ কাকে ভোট দিবে কেউ কিন্তু এখনো ডিসাইড করতে পারছে না। আর এইবার কিন্তু দিনের ভোট রাতে হবে না। এবার কিন্তু অন্যান্য বিভিন্ন আহ, আহ, উম, মানে কর্মকর্তারা ভোট দিবে না, অথবা দামি নির্বাচন হবে না। মানুষ কিন্তু নিজের ভোট নিজে দিবে, দেশে বিদেশে সব জায়গায়। অতএব সেইখানে মানুষকে সেই সুযোগটা দেওয়াটা দরকার যে তারা তাদের পছন্দ মতো আহ উম, প্রতিনিধি নির্বাচিত করবেন, এবং আহ যারাই মেজরিটি হবেন তারাই সরকার গঠন করবেন। এটা খুব বেশি আহ বিষয়টাকে টেনে নিয়ে গেলে একটা নৈরাজ্য সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়ে গেছে। আমাদের জাতীয়, আন্তর্জাতিক, আঞ্চলিক অনেকগুলা বিষয় আছে। সেই বিষয়গুলা মাথায় রেখেই আমি মনে করি আমাদের যারা পাওয়ার হ্যান্ডেল করছেন তারা আহ, একটা নির্বাচনের দিকে দেশকে নিয়ে যাবেন, অবশ্যই প্রয়োজনীয় সংস্কার করার মাধ্যমে। অতি প্রয়োজনীয় যেগুলো আছে সেগুলো করার মাধ্যমে। করার আগে তো আমরা বলি নাই যে কোনো সংস্কারই করা যাবে না, আর ইমিডিয়েট নির্বাচন দিয়ে দেন। সেটা হলো যত শীঘ্রই পারা যায় নির্বাচনী সরকারের কাছে ক্ষমতা দেওয়াটাই বাঞ্ছনীয়। অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার, আমরা জানি যে আপনি সিলেটের ঐতিহ্যবাহী পরিবারের সন্তান। সিলেটের রাজনৈতিক অনেক খবর আপনার নলেজে আসে। সম্প্রতি সিলেটের রাজনীতিতে আলোচিত বিষয় হচ্ছে যে এনসিপির আহ্বায়ক জনাব নাহিদ সাহেব সিলেট ঘুরে এলেন। এই বিষয়ে আপনার কিভাবে এটাকে মূল্যায়ন করছেন? না, আমি ঠিক ওনার ভিজিটটা আমার আগেও ডেট জানা ছিল না, অথবা ওইভাবে ফলো করি নাই। আমার নিজের এলাকাটা তো হলো সিলেট বিভাগীয়, যদিও হবিগঞ্জ জেলা, বানিয়াচং উপজেলা, বানিয়াচং আজমিরগঞ্জ। আমরা কিন্তু প্রায় 100 কিলোমিটার দূরে সিলেট শহর থেকে, আরো বেশি, প্রায় 150 কিলোমিটার হবে। হুম। হবিগঞ্জ। তো আমি ওনার ভিজিট সম্বন্ধে আমি বিস্তারিত এখনো কোনো কিছু জানতে পারি নাই। তবে ওনাদের একটা অভ্যুত্থানের মাধ্যমে ওনারা এসেছিলেন। আমাদের দীর্ঘ 17 বছরের আন্দোলন সংগ্রাম, আমাদের নেতা কর্মী গুম হয়েছেন, খুন হয়েছেন, মামলা মোকদ্দমার মোকাবেলা করেছেন। আমি নিজে অনেকগুলা মামলা আর মোকাবেলা করেছি, এখনো করে যাচ্ছি, জেল খেটেছি। এইভাবে মানুষ প্রস্তুতি এক সময় এই সরকার বিরুদ্ধে বীতশ্রদ্ধ এবং হয়ে আছিল। কিন্তু ছাত্ররা যে আন্দোলন শুরু করেছিল, সেই ছাত্র জনতার আন্দোলন এটার একটা পরিসমাপ্তি ঘটিয়েছে রাজনৈতিক দলগুলোর সহযোগিতায়। তারা যখন জুলাই আগস্টের আন্দোলন শুরু করলো, সেটার চূড়ান্ত পর্যায়ে বাংলাদেশের আন্দোলনরত সকল রাজনৈতিক দল তাদের সাথে সহযোগিতা করে সে মাঠে নেমেছিল, এবং এই সরকার তখন পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। এখন এই এই যে একটা আকর্ষণ অবশ্যই নাহিদ ইসলামের প্রতি আছে, সে তো আন্দোলনের একটা পূর্বভাগের লোক ছিল। তো লোকজন আসতে পারে, দেখা করতে পারে, তাদের চেষ্টা তারা করে যাবে। কিন্তু আমাদের বিএনপি সিলেট বিভাগে আমার জানা মতে অত্যন্ত সুসংগঠিত, এবং আমরা জনগণের কাছাকাছি জনগণের কাছাকাছি আছি, এবং জনগণের সকল সমস্যা নিয়ে আমরা এখনো তাদের পাশে দাঁড়াই। তো আমরা আশা করি আমাদের দলের তাতে কোনো সমস্যা হবে না। ওনারা ওনাদের মতো করে ওনারা অর্গানাইজ করবেন, তা কোনো অসুবিধা নাই। আমরা তো সেটা স্বাগত জানাই, অসুবিধা নাই। স্যার, স্যার, সম্প্রতি বিষয়ে একটা বিষয় আমরা লক্ষ্য করছি যে আহ, একটা স্লোগান, নৌকা ধানের শীষ একই সাপের দুই বিষ, এই স্লোগানটা ইদানিং শোনা যাচ্ছে। কি বলবেন এই বিষয়ে? শোনেন, এই স্লোগান যারা দিচ্ছে তারা অতীতে বারবার অনেক ভুল করেছে। তারা, যারা মূলত দিচ্ছে বলে আমরা মনে করি, তারা কিন্তু কোনো সময় নৌকায় ওঠে, কোনো সময় ধানের শীষে এসে ঝুলে থাকে। তারা এখন একটা মাঠ ক্রিয়েট করার চেষ্টা করছে। এগুলো তো মুখরোচক স্লোগান। এটা নৌকার ধানের শীষ এক হতে যাবে কেন? নৌকার যে বক্তব্য, সেই বক্তব্য নাকচ করেই তো ধানের শীষের দলটার জন্ম। এবং একজন সফল রাষ্ট্রনায়ক হিসেবে জিয়াউর রহমান প্রমাণ করেছেন যে আওয়ামী লীগ যেখানে ব্যর্থ ছিল, সেখানেই জিয়াউর রহমান এবং বিএনপি সফল হয়েছে। অতএব এগুলা একটা মুখরোচক কিছু স্লোগান তৈরি করা হয়। এরকম তো অনেক ধরনের স্লোগান মাঠে আসে, অনেক ধরনের স্লোগান যায়।
তো এগুলোকে আমরা কোনো ধর্তব্য নেই না। আমরা মনে করি এটা কোনো রাজনৈতিক এর মাধ্যমে কোনো রাজনৈতিক প্রতিফলন ঘটে না। এটা এক ধরনের মুখরোচক ঘটনা। নৌকার পাশাপাশি আমাদেরকে আওয়ামী লীগের পাশাপাশি দাঁড় করানোর একটা অপচেষ্টা মাত্র। কিন্তু আমরা আওয়ামী লীগের রাজনীতির তো ধারে কাছে নাই। আওয়ামী লীগ দ্বারা আমরা সবচেয়ে বেশি সাপ্রেসড হয়েছি এই 17 বছরে। আমাদের বেশি লোক খুন হয়েছে, কারাগারে নিক্ষিপ্ত হয়েছে। তো আমরা নৌকার সাথে আমাদের তুলনা হবে কেন? এটা বাঞ্ছনীয় না। জি স্যার, অসংখ্য ধন্যবাদ। স্যার, আপনি আপনার দিক থেকে আগামীর বাংলাদেশ বা আগামীর বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট, এটা কিভাবে দেখতে চান বা কিভাবে বিবেচনা করতে চান আপনার দিক থেকে? দেখেন, পৃথিবীটা খুব দ্রুত বদলে যাচ্ছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন ইয়েতে যেভাবে টেকনোলজি এবং নতুন নতুন উদ্ভাবন সৃষ্টি হচ্ছে, সেইটার সাথে তাল মিলিয়ে শুধু আমাদের দল না, যে কোনো দল এর সাথে যদি তাল মিলিয়ে সামনের দিকে এগোতে না পারে, তাহলে বাংলাদেশকে যেমন এগিয়ে নিতে পারবে না, সেই দলও কিন্তু একটা শব্দ আছে না, নিরাকরণ প্রক্রিয়ার মাধ্যমে তারা হয়তো এক সময় হারিয়ে যেতে হবে তাদেরকে। আমাদের দলের আমরা চৌখুস যারা মেধাবী, যারা যুবক ছাত্র, তাদেরকে আমরা এনকারেজ করছি যে পৃথিবীর রাজনৈতিক পট পরিবর্তন, পৃথিবীর এই যে টেকনোলজির একটা ডেভেলপমেন্ট, পৃথিবীর মানুষের যে চিন্তা চেতনার নতুন দিগন্ত উন্মোচিত হচ্ছে, তার সাথে যেন অ্যাডজাস্ট করে আমাদের দলকে ওইভাবে গুছানো হয় এবং আমরা তার সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে চাই। আমরা আশা করি বাংলাদেশের একটা ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল। আমরা সকলে মিলে বাংলাদেশকে যারা ভালোবাসি, যারা বাংলাদেশি জাতীয়তাবাদকে বিশ্বাস করি, আমরা এই বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো, এটা আমাদের বিশ্বাস। স্যার, শেষ একটাই প্রশ্ন, আপনার এলাকার ভোটারদের উদ্দেশ্যে কিছু বলবেন কি? ধন্যবাদ। আমার এলাকার ভোটারদের বলবো যে আমি দীর্ঘ প্রায় 19 বছর যাবৎ সরাসরি এই দলের বিএনপির রাজনীতির সাথে যুক্ত হয়ে এলাকার সকল ইউনিয়ন, ওয়ার্ড, এমনকি 550 উপরে গ্রাম, প্রতিটা গ্রামে প্রতিটা এলাকায় গিয়েছি। তাদের সুখে দুঃখে আমি সবসময় কাছে ছিলাম। আমি বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছি, মেডিকেল ক্যাম্প নিয়ে বিভিন্ন সময় গিয়েছি। আমি গত 42 বছর আমি ডাক্তার হয়েছি। আমি কোনো ভিজিট ছাড়া আমি রুগী দেখি আমার এলাকায়। আমি মনে করি যে আমার কাছে সাধারণত যারা আসে তারা গরিব অসহায় মানুষ, তাদেরকে সহযোগিতার চেষ্টা করি। তাদের বিভিন্ন সামাজিক, তাদের ব্যক্তিগত সমস্যায় সবসময় পাশে দাঁড়িয়েছি, আছি। অতএব আমি মনে করি যে আগামীতে যদি দল আমাকে বিবেচনা করে, তাহলে আমার এলাকার জনগণ নিশ্চয়ই আমাকে সুযোগ দিবে তাদেরকে আরো ব্যাপকভাবে সেবা করার, এবং আমি আমার এলাকার মানুষের মঙ্গল কামনা করি, ওদের শুভ কামনা করি, এবং আপনাদেরকেও ধন্যবাদ জানাই। স্যার, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময়টি আমাদেরকে দেওয়ার জন্য। আপনার দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করছি। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন স্যার। ধন্যবাদ। তো সালাম, ঈদ মুবারক। আজকের আলোচনায় আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। স্যারের মূল্যবান বিশ্লেষণ আমাদের চিন্তার দুয়ার আরো প্রসারিত করেছে। আগামী পর্বে নতুন বিষয় নিয়ে ফিরে আসবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ।